দল নিষিদ্ধ করার অন্যান্য আইনে অনেক বিধান রয়েছে, সন্ত্রাস দমন আইনে রয়েছে, নির্বাচনী আইনে রয়েছে, এমনকি স্পেশাল পাওয়ার সেক্টরের মাধ্যমেও করা সম্ভব। মানে করতে চাইলে তো অন্য আইনেই করা যায়। তাহলে যুদ্ধ অপরাধীদের বিচারের জন্য, মানবতা বিরোধী অপরাধের জন্য যে আইন করা হয়েছে সেটার মধ্যে নতুন করে এটা আনার দরকার নাই। অধিকাংশের মতামতের ভিত্তিতে এটা বাদ দেওয়া হয়েছে। বিডিআর যারা সদস্য আছেন আপনারা জানেন যে আমি নিজে এই ব্যাপারটা কতটা ক্ষুব্ধ ছিলাম, সবসময় লিখেছি। আমার সাথে কয়েকদিন আগে ওনাদের পরিবারের সদস্যদের কথা হয়েছে। আমাদের সরকারের পক্ষ থেকে, আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ওনাদের জামিনের ব্যাপারে কোনো রকম, আই রিপিট, কোনো রকম বাধা বিঘ্ন কোনো কিছু সৃষ্টি করা হয় না। আমাদের প্রসিকিউটরই ছিল না, এই আদালতের প্রসিকিউটর সব পালিয়ে গিয়েছিল। প্রসিকিউটর নিয়োগ দেওয়া হয়েছে অল্প কিছুদিন আগে, শুনানি হয় নাই। লাস্ট যে শুনানি হওয়ার কথা ছিল আলিয়া মাদ্রাসা, সেখানে একটু জটিলতা সৃষ্টি হয়েছে। ডিটেইল বলতে চাই না, ওখানে যারা মাদ্রাসা ছাত্র আছে তারা বলছে এখানে বিচার করতে ওনারা দিতে আগ্রহী না। এই সমস্ত সিচুয়েশনের কারণে হচ্ছে বিডিআর, আমি প্রত্যেক দিন ধরে ধরে বলবো, আমি তো সরকার প্রধান না, আর আমি তো স্বরাষ্ট্রমন্ত্রী না। আমি তাজুলের সাথে যখন কথা হয়, তাজুলকে আমি সবসময় বলি, তাজুল আমাদের মূল দায়িত্ব, আমি মনে করি আমাদের মূল দায়িত্ব হচ্ছে তিনটা: বিচার, সংস্কার, নির্বাচন। তার মধ্যে আমার কাছে, তাজুলের কাছে, আসাদের কাছে, অ্যাটর্নি জেনারেল হিসাবে আমাদের কাছে মূল দায়িত্ব হচ্ছে বিচার। আমরা বিচার করতে বদ্ধপরিকর, এবং এটা আমরা কতটা গুরুত্ব দিয়ে বিচার কার্য করার চেষ্টা করছি এটা আপনারা দেখবেন। কত দ্রুত সময়ে আমরা এই ট্রাইব্যুনালটা পুনর্গঠন করেছি। সবকিছু, বিচারক, প্রসিকিউশন, ইনভেস্টিগেশন, সবকিছু। এমনকি ভবন ছিল না, এই ভবনের নির্মাণ কাজ দ্রুত করার জন্য আমি এবং পূর্ত উপদেষ্টা 4 বার সশরীরে গিয়েছি ওখানে। আর ভাই কিছু করার নাই, যা করার সবই করছি। সেকেন্ড, যে আমি মনে করি এই সরকারের আমলে শুধু একটা গণহত্যা বা একটা আপনার মানবতা বিরোধী অপরাধ হয় নাই, জুলাই আগস্ট কালে হয়েছে, কিন্তু এই সরকার আমলে কমপক্ষে 3টা, কমপক্ষে 4টা বড় ধরনের মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেছে। একটা হচ্ছে জুলাই আগস্ট হত্যাকাণ্ড, একটা হচ্ছে বিডিআর হত্যাকাণ্ড, একটা হচ্ছে শাপলা হত্যাকাণ্ড, আর একটা হচ্ছে ধারাবাহিক গুম এবং বিচার বহির্ভূত যে হত্যা, সেই বিচ্ছিন্নভাবে হলো, ওটার মধ্যে একটা মানে কনসার্টেড এফোর্ট এবং সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। আমি আপনাদের বলতে চাই, আমাদের সরকার যতদিনই আছে এই 4টা বড় ধরনের গণহত্যা বিচারের জন্য যত রকম প্রচেষ্টা দরকার আমরা অবশ্যই গ্রহণ করব। বিশেষ করে জুলাই গণহত্যার যে বিচারটা যেটা আমরা শুরু করেছি, তাজুল কারেক্টলি বলেছে, এটা আমরা বদ্ধপরিকর এবং আমরা আশা করছি এই বিচার, এখানে দেখলাম প্রস্তাবনা বলা হচ্ছে সামনের বছর বিজয় দিবসের আগেই এই বিচার অন্তত বিচারিক আদালতে সম্পন্ন হবে। আমরা আগামী বিজয় দিবস গণহত্যাকারীদের শাস্তির রায় সেলিব্রেশনও করব এবং অন্যান্য সাকসেস উদযাপন করতে পারবো আশা করছি। এখন আমাদের কিছু চ্যালেঞ্জের কথা বলি। বিচারের পাশাপাশি না আমরা অনেক কাজ করি, যেহেতু অনেক সমালোচনাও শুনি, তাদের আমরা মানে পর্দার আড়ালে যে কাজগুলো করি সেগুলি একটু আপনাদের জানা প্রয়োজন। যেমন আপনারা দেখলেন শেখ হাসিনার বিরুদ্ধে একটা এক্সট্রাডিশন, তাকে প্রত্যর্পণের চিঠি, তাকে যেন প্রত্যর্পণ করা হোক। এই চিঠিটা দিয়েছে হচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু চিঠিটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি, আইন মন্ত্রণালয় প্রিপেয়ার করে দিয়েছে। আপনারা দেখছেন যে ইন্টারপোলের নোটিশ জারি করা হয়েছে শেখ হাসিনাকে ধরার জন্য, এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করেছে, এটা আমরা প্রিপেয়ার করে দিয়েছি। এরকম এই অনেক কিছু, গুম কমিশন দেখলেন, গুমের যে কনভেনশনটা আছে এটা আমরা র্যাটিফাই করলাম, র্যাটিফাই হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের নামে, কিন্তু কাজটা আমরা করে দিয়েছি। গুম কমিশন গঠন, কাজটা আমরা করে দিয়েছি। আমাদের এমন অনেক কিছু থাকে, আমরা যখন অন্যের কাজের জন্য সমালোচনা শুনি তখন আমরা নিজেরা আলাপ করি যে কত কাজ আমরা করছি অন্যের জন্য, সেটা কেউ বলে না, সেটাও একটু বলে ভাল লাগবে বা জানার চেষ্টা করেন। এখন আমার কাছে মনে হয় কি শুধু বিচার না, আমাদের এখানে না এই সরকারের জন্য আপনারা অনেক ব্যাপারে হতাশ হবেন, হতাশ হওয়া স্বাভাবিক। এই সরকারের কাজের ক্ষেত্রে কয়েকটা চ্যালেঞ্জ আছে, আমি সরকারের ভিতরে থেকে আপনাদের বলছি। একটা চ্যালেঞ্জ হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট। আমি একটু আগে ফারুক ওয়াসিমের সাথে কথা বলছিলাম, আমরা আসলে এই সরকারে যে আসলাম বা আমরা যে ফ্যাসিস্ট শাসন আমলকে বিতরণ করলাম, আমরা কিসের জন্য করেছি? এটা নতুন রাষ্ট্র গঠনের জন্য। কিন্তু আমরা যত মানুষকে দেখি সব হচ্ছে দাবি দেওয়া ব্যক্তি, যে আমি পদোন্নতি বঞ্চিত হয়েছিলাম, আমার বেতন বঞ্চিত হয়েছিল, আমার খারাপ জায়গায় বদলি করেছে, আমাকে এটা দেয় নাই, আমার বেতন বাড়াইতে হবে, আমাকে রাজস্ব খাতে নিতে হবে। সমস্ত কিছু হচ্ছে ব্যক্তি এবং গোষ্ঠীর দাবি দেওয়া কেন্দ্রিক। রাষ্ট্রের প্রতিষ্ঠান নির্মাণের প্রস্তাব নিয়ে আমাদের কাছে কেউ আসে না, আমাদের কাছে কেউ এসে বলে নাই পাবলিক প্রসিকিউশন সার্ভিসকে এরকম করেন, বিচার বিভাগের ইন্ডিপেন্ডেন্সের জন্য এরকম করেন। আমাদের কাছে তথ্য আপা থেকে শুরু করে সমস্ত আপা ভাইরা যারা আছেন সবাই হচ্ছে নিজেদের দাবি, ব্যক্তিগত দাবি।
মন্ত্রণালয় 30% সময় অন্তত যায় ব্যক্তিগত ইয়ে নিয়ে এসেই সবিস্তারে বলা শুরু করে আমি এই আমলে বঞ্চিত হয়েছি। এবং কত রকম যে বঞ্চিত, আমি যাকে সারা জীবন জানতাম আওয়ামী লীগের সুবিধাভোগী, সেও এসে কেঁদে দেয় আমিও বঞ্চিত। এখন আমি কাজ কি করব বলে? আপনারা আসেন না, মন্ত্রণালয় যারা যায় আসাদা তাদের কথা বলেন, জিজ্ঞেস করেন না কি অবস্থা থাকে। আচ্ছা, একটা হচ্ছে এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, সেকেন্ড হচ্ছে আমাদের বোঝাপড়ার ম্যানেজমেন্ট। বোঝাপড়ার ম্যানেজমেন্টটা একটু সংস্কার আগে না নির্বাচন আগে, এটা মনে হয় আমাদের কমে আসা উচিত। কিন্তু এই এক্সপেকটেশন, এই বোঝাপড়ার ম্যানেজমেন্টটা খুব বেশি প্রয়োজন। আমাদের ঐক্য কিন্তু আমাদের লেজিটিমেসি, আমাদের ঐক্য হচ্ছে আমাদের সামনে এগিয়ে যাওয়ার মূল শক্তি। কোনোভাবেই এখানে কোনো রকম যদি কারো দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, 15 বছর কি দোজগে ছিলাম সেটা মনে রেখে আল্লাহর ওয়াস্তে ঐক্যবদ্ধ থাকে। ছোটখাটো মতভেদ থাকবে, কিন্তু এটার জন্য অনৈক্যের পর্যায়ে পর্যবেসিত না হয়। আরেকটা আমাদের চ্যালেঞ্জ যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে ইনফরমেশন গ্যাপ। যেমন ধরেন অনেকেই বলেন, এটা বলতে খুব ভালো লাগে, গায়েবী মামলা হয়েছে, এগুলো এখন উইথড্র করা হলো না, একটু আগে ব্যাখ্যা করেছি। আমরা তো পিপি নাই, আর গায়েবী মামলা তো সব আমি উইথড্র করতে পারবো না। আমি আইন মন্ত্রণালয় থেকে পারবো, যেটা বিচারিক পর্যায়ে আসছে, যেটা তদন্ত পর্যায়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় পারবে। বিচারিক পর্যায়ে যেটা আসছে সেটার জন্য তো আমার পিপি লাগবে। পিপি মাত্র নিয়োগ করেছে, আপনাদের বলেছি 2 সপ্তাহের মধ্যে কি ব্যবস্থা নিয়েছে, এটা দ্রুত করা হবে।